Hi friends, let us start today's class in your favorite YouTube channel, Simplified Biology, with this particular topic, that is Hardy-Weinberg equilibrium law. My friends, evolution is actually a natural process. It is happening, and all the species which exist today are the results of evolutions. We are the product of evolutions. আজকের দিনে যে স্পেসিসটা এক্সিস্ট করছে সেটা মিলিয়ন্স বছর আগেও ছিল, but in defined forms. In the course of time, due to adaptations into defined habitats, their morphological, anatomical, even their genetic makeup has been changed. So this is evolutions. And to explain the exact process of evolutions, যে ক্রমবিকাশ বিবর্তন এই প্রক্রিয়াটা কি করে হয় সেটাকে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইন করার জন্য many evolutionists, for example Charles Robert Darwin, then Hugo de Vries, Lamarck, they propose different types of theories. For example Charles Robert Darwin, উনি যেটা থিওরি দিয়েছেন সেই থিওরিটাকে বলা হয় popularly known as origin of species by means of natural selections, natural selections theory or Darwinisms or Darwin's theory. Then Lamarck's তার দেওয়া থিওরিটা হচ্ছে ল্যামার্কিজমস, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স বলা হয় সেটাকে। ডিভ্রাইস তার দেওয়া থিওরিটা হচ্ছে মিউটেশন থিওরি। So all those evolutionists and the naturalists, they try to explain the exact scientific process or the mechanisms of the evolution, যে কি করে আজকে মিলিয়ন্স বছর আগে কি করে একটা লিজার্ড বার্ড আর্কিওপটেরিক্স সেটা কি করে একটা মডার্ন বার্ডে মডিফাই হলো, ঠিক আছে, দ্যাট ইজ ইভলিউশন। ওটাকেই তো আমরা বিবর্তন বা ক্রমবিকাশ বলি, কিন্তু কি করে হচ্ছে, চেঞ্জেসটা কি করে হচ্ছে সেটাকে এক্সপ্লেইন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইভলিউশনিস্ট, ন্যাচারালিস্ট, ঠিক আছে, তারা নানা ধরনের এক্সপ্লেনেশনস নিয়ে তারা আগ বেরিয়ে আসছেন। অ্যামং দেম টু সায়েন্টিস্ট, ওয়ান ইজ যাদের আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে, an English mathematician G.H. Hardy and a German physician W. Weinberg in the year 1908. They independently developed a method to relate the evolutionary changes and the population genetics, popularly known as Hardy-Weinberg equilibrium law. This law, I mean Hardy and equilibrium law, states that the relative frequency of alleles, keep remember, in Hardy and Weinberg equilibrium যেটা ল সেখানে কি বলা হয়েছে, এটাই বলা হয়েছে that the relative frequency of alleles of each gene in a population of sexually reproducing organisms remain constant from generation to generation. যেখানে বলা হয়েছে যে কোনো একটা স্পেসিস পপুলেশনস তার যেটা জিনোটাইপসগুলি, অর্থাৎ তার মধ্যে যেটা জিনস এবং তার যেটা টাইপস অ্যালিল, তার যেটা ফ্রিকোয়েন্সি, যেটা ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স উইদিন দ্য পপুলেশনস, দ্যাট রিমেইন কনস্ট্যান্ট জেনারেশন আফটার জেনারেশন। এবং এই হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ ইকুইলিব্রিয়ামে এটার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত একটা স্পেসিস পপুলেশনস তার যেটা জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, টোটাল যেটা জিনোটাইপ ফ্রিকোয়েন্সি যতদিন পর্যন্ত সেটা কনস্ট্যান্ট থাকবে জেনারেশন আফটার জেনারেশন, ততদিন পর্যন্ত সেই স্পেসিস পপুলেশনটার মধ্যে কোনো ধরনের ইভলিউশনারি চেঞ্জেস আসবে না। সো in fact these law have been able to explain why a population as a whole
with all its variations and genotype frequencies continue to remain unchanged for many generations. That is non-evolution. ঠিক আছে? তো হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম লতে তাহলে এটাই বলা হলো যে কোনো একটা স্পেসিস পপুলেশনস, ঠিক আছে, সেই স্পেসিস পপুলেশনের মধ্যে যে বিভিন্ন যে তার যে বিভিন্ন নানা ধরনের ক্যারেক্টারের যেটা জিনোটাইপস, সেই জিনোটাইপ ফ্রিকোয়েন্সিটা জেনারেশন আফটার জেনারেশন সেটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা একই থেকে যায়, সেটা কোনো চেঞ্জ হয় না। কিছু কারণ আছে, আমরা সেই কারণগুলি দেখব। কি কি কারণে একটা পপুলেশনসের মধ্যে থাকা, ঠিক আছে, তার যেটা টোটাল যেটা জিনোটাইপ তার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কেন সেম থেকে যায়, কেন একই থেকে যায়, কেন চেঞ্জ হচ্ছে না। যেমন আজ হাজারো বছর থেকে যেটা হিউম্যান রেস, অর্থাৎ আমরা আমাদের স্পেসিসটার কথাই বলি, হোমোস্যাপিয়েন্স। তো আমাদের যেটা হোমোস্যাপিয়েন্স যেটা স্পেসিস পপুলেশনস, এর মধ্যে যেটা জিনোটাইপ যেটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সেটা একই থেকে গেছে, তার মধ্যে কোনো চেঞ্জেস আসছে না, যার জন্য আমরা একই রয়ে গেছি। ইন ফিউচার, আগামী দিনে যেটা হিউম্যান রেস, আমাদের যেটা জিনোটাইপ তার ফ্রিকোয়েন্সির মধ্যে যদি কোনো চেঞ্জেস চলে আসে, তাহলে এক্সিস্টিং যেটা হিউম্যান রেস সেটা তার ইভলিউশনারি চেঞ্জেস এসে যাবে। আমরা এরকম থাকবো না, আমরা কিছু হয়তো অন্যরকম কিছু হয়ে যাব। ওকে, তাহলে এখন আমরা ব্যাপারটাকে নিয়ে অল্পটু এক্সপ্লেইন করি, ঠিক আছে, আমরা এটার ব্যাখ্যাতে অল্প চলে যাই যে ব্যাপারটা কি। আচ্ছা, এর জন্য আমরা একটা সহজ এক্সাম্পলস একটা নিচ্ছি আমরা। ওকে, একটা খুব সহজ এক্সাম্পল একটা ধরে নিচ্ছি, এটা একটা পপুলেশনস, ফ্রগ পপুলেশনস অফ 200 ইন্ডিভিজুয়াল ফ্রগস, 200টা ফ্রগের একটা আবাদি পপুলেশনস একটা, এবং এই 200টা এখানে 200 যে ফ্রগস আছে তার মধ্যে 150 ফ্রগস আর ব্ল্যাক কালার্ড অ্যান্ড 50 নাম্বারস অফ, অর্থাৎ 50টা এখানে ফ্রগস আছে যেগুলি গ্রিন কালার। তো এটা একটা 200 ইন্ডিভিজুয়ালের একটা পপুলেশনস। অবশ্য এই 200 ইন্ডিভিজুয়াল নিয়ে যেটা একটা আবাদি বা পপুলেশন তৈরি হয়েছে, সেখানে কিন্তু আমরা দুটা ভ্যারাইটি পাচ্ছি, একটা ব্ল্যাক ভ্যারাইটি, একটা গ্রিন ভ্যারাইটি। ওকে, অর্থাৎ একটার যেটা স্কিন কালার সেটা ব্ল্যাকিশ, আর আরেকটার স্কিন কালার কি দেখা যাচ্ছে গ্রিন। এবার ব্যাপার হচ্ছে যে বিফোর এন্টারিং ইনটু দি হার্ডি অ্যান্ড ওয়েনবার্গস ইকুইলিব্রিয়াম ল, সেটাকে এক্সপ্লেইন করার আগে কিছু কথা আমাদের জানতে হবে, কিছু বিষয় আমাদের জানা থাকতে লাগবে। সেটা আমি বলে দিচ্ছি কি, সেটা হচ্ছে যে ফর ইচ ক্যারেক্টার, ওকে, আমি আবার রিপিট করছি, ফর ইচ ক্যারেক্টার, প্রতি একটা ক্যারেক্টার সেটা এক্সপ্রেশনের জন্য, সেটার মেনটেনেন্সের জন্য, বা পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টারকে ডিফাইন করার জন্য, ঠিক আছে, কিছু জেনেটিক এলিমেন্টস থাকে হুইচ আর কল দি জিনস হুইচ আর লোকেটেড ইন দ্য ক্রোমোজোমস। কাজে প্রত্যেকটা ক্যারেক্টার, ঠিক আছে, আমাদের শরীরে যেমন আমাদের স্কিন কালার্স, দ্য হেয়ার কালার, দ্য আই কালার, বডি হাইটস, ব্লাড গ্রুপ ক্যারেক্টার্স, ওরকম এখানে ফ্রগের যেমন স্কিন কালারটা ব্ল্যাক, এখানে গ্রিন। তো এভরি ক্যারেক্টার্স, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টার অ্যাকচুয়ালি ডিফাইন হওয়ার জন্য, সেই ক্যারেক্টারটা বডিতে ডিফাইন্ড হওয়ার জন্য, ঠিক আছে, তার যেটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে, কিছু জেনেটিক এলিমেন্টস থাকে হুইচ আর কল দি জিনস অর ফ্যাক্টরস। ওকে, অর্থাৎ এই যে ফ্রগ এর যে স্কিন কালারটা যে ব্ল্যাক হয়েছে, তার কারণ হচ্ছে এই ফ্রগটার শরীরে থাকা যে সেলসগুলি আছে এবং সেলসগুলির ভিতরে যে ক্রোমোজোমসগুলি আছে, তার মধ্যে কোনো না কোনো একটা ক্রোমোজোমের মধ্যে
এমন একটা জেনেটিক এলিমেন্টস আছে যেটা অ্যাকচুয়ালি এর স্কিন কালারটাকে ডিফাইন করছে, and that character determining elements are known as gene. Okay, and genes are located on the chromosomes. My friends, এর সাথে আরেকটা কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে we are diploid. We are diploid organisms. These frogs are also diploid. Okay, diploid means যে যেমন আমাদের শরীরে প্রত্যেকটা সেলের মধ্যে 46টা করে ক্রোমোজোম আছে। দেয়ার আর 46 নাম্বারস অফ ক্রোমোজোম প্রেজেন্ট ইন এভরি সেলস। ওকে, এই যেটা 46 যে নাম্বার অফ ক্রোমোজোমস আছে টোটাল, প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু জোড়ায় জোড়ায় আছে, অর্থাৎ দেয়ার আর 23 পেয়ার্স অফ ক্রোমোজোম। ঠিক আছে, প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে জোড়া আছে, অর্থাৎ ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় থাকে, আনপেয়ার্ড না। হ্যাপ্লয়েড হলে ক্রোমোজোমগুলি আনপেয়ার্ড অবস্থাতে থাকে। ডিপ্লয়েড মানে ক্রোমোজোমগুলি পেয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম তার একটা হোমোলোগাস পেয়ার ক্রোমোজোম আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যেটা পেয়ার্ড কন্ডিশনস অর্থাৎ ডিপ্লয়েড যেটা কন্ডিশনটা কখন অ্যারাইজড হয়? অ্যাকচুয়ালি ডিপ্লয়েড কন্ডিশনস অ্যারাইজড ডিউরিং দি প্রসেস অফ ফার্টিলাইজেশনস। যেমন যদি আমরা হিউম্যান ফার্টিলাইজেশনের কথাটা যদি এক্সাম্পলসে নিয়ে আসি, একটা হিউম্যান এগ, এর মধ্যে 23 নাম্বারস অফ আনপেয়ার্ড ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা ক্রোমোজোম আনপেয়ার্ড অবস্থাতে আছে। And when an egg get fertilized by a man's sperm contribute 23 numbers of chromosome, অর্থাৎ যেটা ম্যানস স্পার্ম, তার নিউক্লিয়াসের মধ্যেও 23টা ক্রোমোজোম আছে, বাট ইন আনপেয়ার্ড কন্ডিশন। কাজে স্পার্মের থেকে আনপেয়ার্ড 23 নাম্বারস অফ ক্রোমোজোম যখন এগের ভিতর চলে আসে, আর এগের ভিতরে থাকা 23 নাম্বারস অফ আনপেয়ার্ড ক্রোমোজোম যখন স্পার্ম থেকে কন্ট্রিবিউট হওয়া 23 নাম্বারস অফ আনপেয়ার্ড ক্রোমোজোমের সঙ্গে মিক্সড হয়, তখন গিয়ে একটা ডিপ্লয়েড কন্ডিশন অ্যারাইজড হয় এগের ভিতরে। ওকে, তার মানে আমাদের শরীরে প্রত্যেকটা সেলসের মধ্যে যে 46টা করে ক্রোমোজোম আছে, সেগুলি জোড়ায় জোড়ায় আছে, 23 জোড়া, 23 পেয়ার্স। প্রত্যেকটা পেয়ারে, ঠিক আছে, প্রতিটা পেয়ারে, অর্থাৎ ধরে নিচ্ছে এটা একটা পেয়ার, তার একটা অ্যাকচুয়ালি ম্যাটার্নাল ক্রোমোজোম অর্থাৎ মাতৃ ক্রোমোজোম যেটা আগের থেকে এগের মধ্যে ছিল, আর আরেকটা প্যাটার্নাল ক্রোমোজোম অর্থাৎ পিতৃ ক্রোমোজোম যেটা স্পার্মের দ্বারা এগের ভিতর চলে আসছে। তাহলে আমি আবার রিপিট করছি, তাহলে আমাদের শরীরে প্রত্যেকটা সেলের মধ্যে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম যে আছে, তার প্রত্যেকটা পেয়ারে যে দুটা করে ক্রোমোজোম আছে, দে আর কল দি হোমোলোগাস ক্রোমোজোম। তার একটা অবশ্যই মাতৃ ক্রোমোজোম আর একটা পিতৃ ক্রোমোজোম হয়, একটা ম্যাটার্নাল ক্রোমোজোম, একটা প্যাটার্নাল ক্রোমোজোম হয়। এবার আমরা এই কেসটাতে আসি। ঠিক আছে, তো ফ্রগস দে আর অলসো ডিপ্লয়েড অর্গানিজমস। ঠিক আছে, ধরে নিচ্ছি এর শরীরে যেগুলি ম্যাটার্নাল ক্রোমোজোমস আছে, তার মধ্যে কোনো একটা ম্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যে পার্টিকুলার তার স্কিন কালারটাকে ডিফাইন করার জন্য জিন আছে। ওকে, আর সেই জিনটা কি জিন? ব্ল্যাক কালার, কারণ এর মধ্যে যেটা স্কিন কালার ডিফাইন্ড হচ্ছে দ্যাট ইজ ব্ল্যাক। আর সেটাকে, সেই জিনটাকে ইন্ডিকেট করার জন্য এখানে ক্যাপিটাল বি অ্যালফাবেট আমি ইউজ করেছি। সো দিস ইজ দ্য ম্যাটার্নাল ক্রোমোজোম, যেটা এই ফ্রগটা যখন একটা আনফার্টিলাইজড এগ অবস্থাতে ছিল, তখন আনফার্টিলাইজড এগের ভিতর যে ম্যাটার্নাল ক্রোমোজোমগুলি ছিল, তার ভিতর কোনো একটা ম্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যে তার স্কিন কালার ডিফাইনিং যেটা জিন, ডিটারমাইনিং যেটা জিন, সেটা ছিল। এবার ডিউরিং দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন, ঠিক আছে, কারণ ফ্রগটা তো এক সময় একটা আনফার্টিলাইজড অবস্থাতে ছিল, সেই ফ্রগটাকে যখন একটা স্পার্ম ফার্টিলাইজড করে, তখন এর যেটা পেয়ার ক্রোমোজোম অর্থাৎ এর যেটা হোমোলোগাস পার্টনার ক্রোমোজোমটা, সেটা স্পার্ম থেকে চলে আসে। সো এগের মধ্যে আগের থেকে আনপেয়ার্ড ছিল ক্রোমোজোমটা, বাট ডিউরিং দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন দিস আনপেয়ার্ড ক্রোমোজোম বিকাম পেয়ার্ড, কারণ সে একটা প্যাটার্নাল ক্রোমোজোম পেয়ে গেল ফ্রম দি স্পার্ম। সো এই যেটা ম্যাটার্নাল ক্রোমোজোম আর তার যেটা পেয়ার যেটা হোমোলোগাস ক্রোমোজোম,
ঠিক আছে, এগুলোকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। কিপ রিমেম্বার, এরকম ম্যাটার্নাল আর প্যাটার্নাল যেগুলি হোমোলোগাস ক্রোমোজোম, এগুলির মধ্যে কিন্তু যেটা জিন সিকোয়েন্সটা কিন্তু সেম থাকে। অর্থাৎ এই ক্রোমোজোমটার মধ্যে যেটা জিন সিকোয়েন্স থাকবে এবং প্রত্যেকটা জিনের যেটা পজিশন, তার যেটা প্যাটার্নাল হোমোলোগাস ক্রোমোজোম সেখানেও কিন্তু সেম জিন থাকবে এবং তার পজিশন বা লোকাসটাও কিন্তু সেম হবে। সো ডেফিনেটলি তাহলে নিশ্চয় তাহলে প্যাটার্নাল ক্রোমোজোম যেহেতু এটা তার একটা হোমোলোগাস ক্রোমোজোম, কাজে এর মধ্যেও ঠিক ওই পজিশনে এই ক্রোমোজোমটাতে জাস্ট যে লোকেশনে স্কিন কালার ডিটারমাইনিং যেটা জেনেটিক এলিমেন্টস ছিল, তাহলে তার হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সেম লোকাস একই জায়গাতে স্কিন কালার ডিটারমাইনিং জিনটা থাকবে। তো এখানে আমি কি দিয়েছি, ক্যাপিটাল বি। এবার এবারে এতটুকু তো আমরা বুঝতে পারলাম। এবার অল্প প্রোগ্রেস হওয়ার আগে মাঝখানে আরেকটা কথা আমি বলে দিই যেটা দরকার আছে এখন, সেটা হচ্ছে হোয়াট আর অ্যালিলস। অ্যালিলস আর অ্যাকচুয়ালি নাথিং বাট দিজ আর দ্য অল্টারনেটিভ ফর্মস অফ এ জিন। ফর এক্সাম্পল, এই যে 200 ইন্ডিভিজুয়াল নিয়ে যে একটা ফ্রগ পপুলেশন সেখানে আছে, তার মধ্যে কিছু ব্ল্যাক ভ্যারাইটি, কিছু গ্রিন ভ্যারাইটি। অর্থাৎ এই ফ্রগগুলির মধ্যেও স্কিন কালারটাকে ডিফাইন করার জন্য জিন আছে, আবার এই ফ্রগগুলির মধ্যে কি আছে, স্কিন কালারটাকে ডিফাইন করার জিন আছে। অর্থাৎ ইন দিস পপুলেশনস দুটা ভ্যারাইটির মধ্যেই কিন্তু কি আছে, স্কিন কালার ডিটারমিনিং জিন আছে, কিন্তু সেই জিনটা দুটা অল্টারনেটিভ ফর্মে আছে, একটা ব্ল্যাক একটা গ্রিন। অর্থাৎ জিনটা দুটা অল্টারনেটিভ ফর্মে পাওয়া যায়। একটার জন্য কি হয়, ব্ল্যাক কালার ডিফাইন হয়, আরেকটার জন্য কি কালার নির্ধারিত হতে পারে, সেটা গ্রিন। অর্থাৎ কোনো একটা জিন যে ক্যারেক্টারটাকেও নির্ধারিত করে, সেই জিনটা যখন দুটা অল্টারনেটিভ ফর্মে পাওয়া যায়, তখন অল্টারনেটিভ ফর্ম দুটাকে বলা হয় অ্যালিল। তো এখানে কিন্তু এই পপুলেশনটাতে কিন্তু ফ্রগের কালারটা কি হবে সেটাকে নির্ধারিত করার যেটা জিন, সেটা কিন্তু দুটা অল্টারনেটিভ ফর্মে আছে। ওকে, তো অল্টারনেটিভ ফর্ম আরেকটা কি, সেটা হচ্ছে স্মল বি স্মল বি। অর্থাৎ এই যেটা ফ্রগ, ঠিক আছে, এর যেটা ম্যাটার্নাল ক্রোমোজোম, তার মধ্যে স্কিন কালার ডিটারমিনিং যেটা জিন, সেটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপস, এই টাইপটা না, একটা অন্য টাইপ, এর একটা বিকল্প টাইপ, অল্টারনেটিভ টাইপ। আর এর যেটা প্যাটার্নাল ক্রোমোজোম, তার মধ্যেও যেটা আমরা জিন পাচ্ছি, সেটা কি টাইপের, স্মল বি। কাজেই এখন বুঝতে হবে যে পার্টিকুলার কোনো একটা জিন যে ক্যারেক্টারটাকেও ডিফাইন করবে, ঠিক আছে, একই ক্যারেক্টারকে ডিফাইন করবে বাট ইন ডিফারেন্ট ওয়ে, কারণ সেটা দুটো অল্টারনেটিভ ফর্মে পাওয়া যাচ্ছে। এটা স্কিন কালার ডিটারমাইনিং জিন, এটাও স্কিন কালার ডিটারমাইনিং জিন, দুটা একই জিন কিন্তু তারা অল্টারনেটিভ ফর্ম, ঠিক আছে। এটা স্কিন কালারটাকে ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেশন করে, আর এটা স্কিন কালারটাকে ডিফারেন্ট ওয়েতে সেটাকে ডিফাইন করে। ওকে, তো এই ধরনের alternative form of a particular gene which express the same character in different way in two alternative way, ঠিক আছে, দুটা ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করছে একই ক্যারেক্টারকে, তখন এই ধরনের জিনের টাইপসগুলিকে বলা হয় অ্যালিলস। যেমন এখানে ক্যাপিটাল বি, এটা স্মল বি, এটা অ্যালিলস, দে আর দ্য অ্যালিলস অফ এ পার্টিকুলার জিন, যে জিনটা অ্যাকচুয়ালি স্কিন কালার ডিটারমাইনিং জিন, ঠিক আছে। তো এখানে যেটা আর এখানেও বুঝতে হবে যে একটা জিনের যে দুটা অল্টারনেটিভ ফর্মস থাকে, যেটা ক্যারেক্টারটাকে দুটা ডিফারেন্ট ওয়েতে ডিফাইন করতে পারে, তার মধ্যে একটা ডোমিনেন্ট টাইপ হয়, একটা রেসেসিভ টাইপ হয়। ওকে, যেমন এই এক্সাম্পলটার ক্ষেত্রে ব্ল্যাক কালারটা অ্যাকচুয়ালি ডমিনেন্ট আর গ্রিন কালারটা রেসেসিভ আমরা ধরে নিয়েছি। কাজেই এই পার্টিকুলার জিনের এই টাইপটা, ক্যাপিটাল বি টাইপটা অ্যাকচুয়ালি ডমিনেন্ট টাইপ এবং স্মল বি টাইপটা রেসেসিভ টাইপ। অর্থাৎ এই অ্যালিল দুটা ডমিনেন্ট টাইপ, এই অ্যালিল দুটা রেসেসিভ টাইপ। এখন ব্যাপার হচ্ছে যে রেসেসিভ ক্যারেক্টার, ঠিক আছে, রেসেসিভ ক্যারেক্টারটা কখন ডিফাইন্ড হয়,
সো কিপ রিমেম্বার মাই ফ্রেন্ডস, রেসেসিভ ক্যারেক্টার যে কোনো সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমসের ক্ষেত্রে হুইচ আর ডিপ্লয়েড অ্যাটলিস্ট, সেখানে যখনই কোনো রেসেসিভ ক্যারেক্টার এক্সপ্রেস হবে বা ডিফাইন্ড হবে তার বডিতে, আনডাউটেডলি এটা বুঝে নিতে হবে যে তার ওই পার্টিকুলার ক্যারেক্টারটাকে নির্ধারিত করার জন্য যেটা অ্যালিল, ঠিক আছে, সেটা ম্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যেও সেটা রেসেসিভ ফর্মটা থাকবে, ইভেন তার প্যাটার্নাল ক্রোমোজোমটার মধ্যেও জিনটা কি ফর্মে থাকবে, রেসেসিভ ফর্মের থাকবে। অর্থাৎ বোথ ম্যাটার্নাল অ্যান্ড প্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যে যখন দুটার মধ্যেই থাকা অ্যালিল দুটা যখন রেসেসিভ প্যাটার্নের হবে, তখনই কিন্তু একমাত্র রেসেসিভ ক্যারেক্টারটা ডিফাইন্ড হতে পারে বা সেটা নির্ধারিত হতে পারে। সো দিস কন্ডিশন ইজ কল্ড হোমোজাইগাস রেসেসিভ কন্ডিশন। বাট ডমিনেন্ট ক্যারেক্টার ডিফাইন্ড হওয়ার জন্য কিন্তু দুটা কন্ডিশন অ্যাকচুয়ালি ডিফাইন্ড হতে পারে। একটা কন্ডিশন কি, যে বোথ ম্যাটার্নাল ক্রোমোজোম আর প্যাটার্নাল ক্রোমোজোম দুটার মধ্যেই যদি ডমিনেন্ট ভ্যারাইটির অ্যালিল থাকে, তাহলে আনডাউটেডলি সেখানে ডমিনেন্ট ক্যারেক্টার শো হবে, ফ্রকটা ব্ল্যাক কালারড হবে। এমনকি প্যাটার্নাল আর ম্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যে যে কোনো একটা ক্রোমোজোমের মধ্যে যদি ডমিনেন্ট অ্যালিলটা থাকে আর আরেকটা ক্রোমোজোমের মধ্যে যদি রেসেসিভ অ্যালিলটা থাকে, তথাপিও কিন্তু এখানে কি হবে, ডমিনেন্ট ক্যারেক্টারটাই অর্থাৎ ব্ল্যাক কালারটাই এখানে ডিফাইন্ড হবে। তো বাইরের থেকে বুঝে কিছু বোঝা যাবে না যে একটা ফ্রগ সেটার যে স্কিন কালার সেটা দেখলে কিচ্ছু ডিফারেন্স বোঝা যাবে না একই, কিন্তু তাদের জেনেটিক মেকআপটা ডিফাইন্ড হতে পারে। ঠিক আছে, যেগুলি ব্ল্যাক কালার্ড ফ্রগ যার জেনেটিক মেকআপটা হবে দুটা ক্রোমোজোমের মধ্যে, ম্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যেও ডমিনেন্ট এলিল আছে, প্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যেও ডমিনেন্ট এলিল আছে, তো এই কন্ডিশনটাকে বলা হয় হোমোজাইগাস ডমিনেন্ট ভ্যারাইটি। দিস ইজ হোমোজাইগাস ডোমেন বা পিওর ভ্যারাইটি। কিন্তু যদি এমন হয় যে প্যাটার্নাল ক্রোমোজোম অথবা ম্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যে কি আছে, ডমিনেন্ট যেটা অ্যালিল আছে, আর আরেকটা ক্রোমোজোমের মধ্যে কি আছে, রেসেসিভ অ্যালিল আছে, দিস কন্ডিশন ইজ কল্ড হেটারোজাইগাস কন্ডিশন। কিন্তু হেটারোজাইগাস কন্ডিশনেও রেসেসিভ ক্যারেক্টারটা কিন্তু শো হবে না, শো হবে ডমিন্যান্ট ক্যারেক্টারটা। অর্থাৎ এই যেটা ফ্যাক্টর বা জিন, এটা সাইলেন্ট হয়ে থাকবে। আর এই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কি করবে, এই ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটাকে ডিফাইন করবে। ওকে, কাজেই জেনেটিক মেকআপটা ডিফারেন্ট হলেও তার মধ্যে যেটা ক্যারেক্টার ডিফাইন্ড হচ্ছে, যে ক্যারেক্টারটা নির্ধারিত হচ্ছে, তার কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স থাকবে না। ঠিক আছে, আজকে এই যেটা আমি বলেছিলাম 200 ইন্ডিভিজুয়াল নিয়ে যেটা ফ্রগ পপুলেশনস, তার মধ্যে 150 ইন্ডিভিজুয়ালস আর ব্ল্যাক হতে পারে, তার মধ্যে কিছু সংখ্যক হতে পারে হোমোজাইগাস ডমিন্যান্ট ব্ল্যাক ভ্যারাইটি হতে পারে, বা কিছু সংখ্যক হতে পারে হ্যাটারোজাইগাস ডমিন্যান্ট ব্ল্যাক ভ্যারাইটি। তাদের জেনেটিক মেকআপটা ডিফাইন্ড হতে পারে, কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে যেটা কোয়ালিটি, তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স বোঝা যাবে না। কাজে আমরা কোনো ডমিন্যান্ট ভ্যারাইটি দেখে আমি তার জেনেটিক মেকআপটাকে ধরতে পারবো না যে সেটা হোমোজাইগাস ডমিন্যান্ট না হ্যাটারোজাইগাস ডমিন্যান্ট ভ্যারাইটি। কিন্তু একটা রেসেসিভ ক্যারেক্টারকে দেখে কিন্তু সাথে সাথে আমি আনডাউটেডলি বলে দিতে পারবো যে এর জেনেটিক মেকআপটা কি। অর্থাৎ আমি অল্প আগেও বলেছি যে অ্যাটলিস্ট ইন কেস অফ ডিপ্লয়েড অর্গানিজমস অ্যান্ড ডেফিনেটলি ইন কেস অফ সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমস, তখনই একমাত্র রেসেসিভ ক্যারেক্টারটা ডিফাইন্ড হয় ইন অ্যান ইন্ডিভিজুয়াল অর্গানিজমস যখন ম্যাটার্নাল আর প্যাটার্নাল ক্রোমোজোম দুটার মধ্যে রেসেসিভ অ্যালিলটা থাকবে। দিস কন্ডিশন, দুটার মধ্যে রেসেসিভ অ্যালিল, ঠিক আছে, একটার মধ্যে ডমিনেন্ট আর সাথে একটা রেসেসিভ থাকলে কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টারই শো হবে, কিন্তু যখন দুটার মধ্যে রেসেসিভ ক্যারেক্টার ফ্যাক্টর বা জিন থাকবে তখন রেসেসিভ ক্যারেক্টারটাই শো হবে। দিস কন্ডিশন ইজ কল্ড হোমোজাইগাস রেসেসিভ গ্রিন ভ্যারাইটি। নাও এই ক্ষেত্রে হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ, ঠিক আছে, হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ অ্যাকচুয়ালি তাদের যেটা থিওরি ছিল, সেই থিওরিটা অ্যাকচুয়ালি কী ছিল আমি আগেও বলেছি। They actually developed a method to relate the evolutionary changes with the population genetics.
ওকে, নাও ইভলিউশনারি চেঞ্জেস অ্যান্ড পপুলেশন জেনেটিক্স দুটাকে তারা রিলেট করতে চেয়েছিল। না, হোয়াট ইজ পপুলেশন জেনেটিক্স, এই কথাটা আমাদের জানতে লাগবে মাই ফ্রেন্ডস। কিপ রিমেম্বার, mathematical study of the frequencies of genes in a population is called population genetics. Okay, it is the mathematical study of the frequencies of genes in a population is called the population genetics. It is the integrations of Mendelian genetics and evolution by natural selections. According to population genetics, the change in the frequency of alleles within a gene pool over a many generation leads to evolution. এই যে আমরা জিন টাইপসগুলি যে দেখলাম, ঠিক আছে, যেমন এই 200টা ইন্ডিভিজুয়াল নিয়ে যেটা পপুলেশন, তার মধ্যে কিছু ব্ল্যাক ভ্যারাইটি আছে, গ্রিন ভ্যারাইটি, অর্থাৎ তার যেটা জেনেটিক মেকআপ, এটা পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টার ডিফাইন্ড হওয়ার জন্য যেটা জেনেটিক মেকআপ থাকে ম্যাটার্নাল আর প্যাটার্নাল ক্রোমোজোম নিয়ে, দ্যাট ইজ কল্ড দ্য জিনোটাইপ। কাজে এই যেটা 200টা ইন্ডিভিজুয়াল নিয়ে যে একটা ফ্রগ পপুলেশন তৈরি হয়েছে, এর মধ্যে যে এই যে জিনোটাইপসগুলি আছে, ঠিক আছে, এই জিনোটাইপের যেটা যেটা তার ফ্রিকোয়েন্সি, ওকে, জিনোটাইপের যেটা জিনোটাইপগুলির যেটা আমরা অ্যাকচুয়ালি তার যেটা আমরা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটা পাচ্ছি, যে এই 200টা ইন্ডিভিজুয়ালসের মধ্যে কতগুলির মধ্যে এই জিনোটাইপস আছে, 200টা ইন্ডিভিজুয়ালের ভিতরে কতগুলির মধ্যে এই পার্টিকুলার জিনোটাইপটা আছে বা কতগুলির মধ্যে এই জিনোটাইপটা আছে। তো দ্যাট ইজ কল দি ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ জিনোটাইপ ইন এ পপুলেশন। ঠিক আছে, সেটা যদি কোনো কারণে চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে যেটা পপুলেশনস, এই পপুলেশনসটার মধ্যে কিছু ইভলিউশনারি চেঞ্জেস চলে আসবে। তো হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ এখানে যেটা একটা ম্যাথমেটিক্যাল তারা একটা স্টাডি করেছে, ঠিক আছে, তারা পার্টিকুলার কোনো একটা পপুলেশন, সেখানে থাকা বিভিন্ন ক্যারেক্টার রিলেটেড যেগুলি জিনোটাইপ, ঠিক আছে, তার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটাকে তারা স্টাডি করেছে এবং তার উপর বেস করেই তারা কিন্তু ইভলিউশনারি প্রসেস, যে কি করে বিবর্তন বা ক্রমবিকাশ হয়, কি পরিস্থিতিতে ক্রমবিকাশ হতে পারে, ঠিক আছে, সেটাকে তারা ডিফাইন করার চেষ্টা করেছেন। দ্যাট ল ইজ কল দি হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম ল, অ্যান্ড ইন দিস কেস দে প্রপোজড এ ফর্মুলা। দিস ইজ এ ম্যাথমেটিক্যাল ফর্মুলা, p plus q is equal to 1. নাও হোয়াট ডাজ ইট মিন, এটা কি মিন করছে? আচ্ছা, আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি যে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি মিন করছে, বুঝতে হবে। p p actually it indicates the frequency of occurrence of dominant allele in a population. যেমন এখানে এই যেটা পপুলেশন, এই পপুলেশনের মধ্যে যেটা ফ্রগের যেটা স্কিন কালার ডিফাইনিং যেটা জিন, সেটা দুটা অল্টারনেটিভ ফর্মে পাওয়া যাচ্ছে, কল দি অ্যালিলস। একটা হচ্ছে ডমিন্যান্ট অ্যালিল, একটা রেসেসিভ অ্যালিল। তো এখন এই 200টা ইন্ডিভিজুয়ালের ভিতরে কতগুলির মধ্যে ডমিন্যান্ট অ্যালিলটা আছে? টোটাল 200 ইন্ডিভিজুয়াল নিয়ে একটা ফ্রগ পপুলেশন, তার মধ্যে কতগুলির মধ্যে এই ডমিন্যান্ট অ্যালিলটা পাওয়া যাচ্ছে? তো দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ দি ডমিন্যান্ট অ্যালিল, আর সেটাকে পি দিয়ে ইন্ডিকেট করা হয়। ওকে, কিউ মিনস ইট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ রেসেসিভ অ্যালিল। ওকে, ঠিক যেমন অল্প আগে আমি বলেছি এটা, সেই হিসাবে এটাকে আমি বলে দিচ্ছি যে 200টা ইন্ডিভিজুয়ালের ভিতরে কতগুলির মধ্যে এরকম রেসেসিভ অ্যালিলস পাওয়া যাচ্ছে, রেসেসিভ অ্যালিল কতগুলির মধ্যে পাওয়া যাচ্ছে। তো দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ রেসেসিভ অ্যালিলস। ওকে, ইজ ইকুয়াল টু 1, ইট মিনস যে একটা স্পেসিস পপুলেশন, তার মধ্যে ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ ডমিনেন্ট অ্যালিল এবং ওই পপুলেশনটাতে পাওয়া ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ রেসেসিভ অ্যালিল, এই দুটার যেটা সামেশন রিমেইনস অলওয়েজ কনস্ট্যান্ট। আর এখানে কনস্ট্যান্ট ভ্যালু হিসাবে কি নেওয়া হয়েছে? 1, যেটা কনস্ট্যান্ট থাকবে জেনারেশন আফটার জেনারেশন। যে যখনই আমরা একটা স্ট্যাটিক জেনারেশনকে স্টাডি করব, ঠিক আছে, একটা স্ট্যাটিক জেনারেশনকে যখন স্টাডি করব, তখন
ওই স্টাডির থেকে যেটা আমরা রেকর্ড পাবো না, সে রেকর্ডে যেটা ডাটা পাওয়া যাবে, ঠিক আছে, যে স্ট্যাটিক পপুলেশনটাতে ডমিনেন্ট অ্যালিল তার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত, আর রেসেসিভ অ্যালিল তার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত, সেটা এই জেনারেশনে যেটা পাওয়া যাবে, নেক্সট জেনারেশনও কি থাকবে, সেটা কনস্ট্যান্ট থেকে যায়, সেটা চেঞ্জ হয় না। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে পি প্লাস কিউ ইজ ইকাল টু 1, অর্থাৎ এই দুটা ফ্রিকোয়েন্সির যেটা সামেশন, ইট রিমেন্স কনস্ট্যান্ট জেনারেশন আফটার জেনারেশন। ওকে, এবং সে কনস্ট্যান্ট ভ্যালু হিসাবে এখানে ধরা হয়েছে 1। এবার এখানে আরো কিছু বুঝতে হবে, যেমন কারণ এরপরে আরো কিছু ব্যাপার আসবে, অল্প পরে ক্যালকুলেশনের ব্যাপারগুলি আসবে, ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশনস আমাদের করতে হবে। তার আগে আমি বলে দিই এখানে পি স্কোয়ার এটা অ্যাকচুয়ালি হার্ডি অ্যান্ড ওয়েনবার্গস ইন দেয়ার ইকুইলিব্রিয়াম ল দে ইউজড পি স্কোয়ার। নাও পি স্কোয়ার অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? পি স্কোয়ার it means the frequency of occurrence of individuals with homozygous dominant allele. পি স্কোয়ার মিন করছে যে 200টা ইন্ডিভিজুয়াল নিয়ে যেটা ফ্রগ পপুলেশনস, তার ভিতরে কতগুলি এরকম ডমিনেন্ট ব্ল্যাক কালার্ড ফ্রগ আছে যার জেনেটিক মেকআপটা হোমোজাইগাস ডমিনেন্ট, অর্থাৎ দুটার মধ্যে বিবি ক্যাপিটাল। 2pq এটা কি ইন্ডিকেট করে? যে এই 200টা ইন্ডিভিজুয়াল নিয়ে যেটা ফ্রগ পপুলেশন, তার মধ্যে কতগুলি এরকম ব্ল্যাক ভ্যারাইটি আছে যার জেনেটিক মেকআপটা হেটারোজাইগাস, অর্থাৎ বিবি ক্যাপিটাল বি স্মল বি। বলা হয়েছে 2pq মিনস frequency of occurrence of individuals with heterozygous alleles. This is the heterozygous alleles. This is the homozygous dominant allele. And q square, it indicates যে এই যে 200টা ইন্ডিভিজুয়ালস নিয়ে যেটা ফ্রগ পপুলেশন, তাতে কতগুলি ইন্ডিভিজুয়ালস হোমোজাইগাস রিসেসিভ গ্রিন ভ্যারাইটি। ওকে, এরকম কতগুলি ইন্ডিভিজুয়ালস আছে যার জেনেটিক মেকআপটা বা জিনোটাইপটাকে ডাবল রেসেসিভ, অর্থাৎ প্যাটার্নাল ম্যাটার্নাল ক্রোমোজোমও রেসেসিভ ফ্যাক্টর, প্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যে কি আছে, রেসেসিভ ফ্যাক্টর বা অ্যালিলটা আছে। তাহলে পি স্কোয়ার মিনস এটা ইন্ডিকেট করছে দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ হোমোজাইগাস ডমিনেন্ট ভ্যারাইটি। Q2pq ইন্ডিকেট করছে দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ হেটারোজাইগাস জিনোটাইপস, এবং কিউ স্কোয়ার ইন্ডিকেট করছে দ্য ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ হোমোজাইগাস ডাবল রিসেসিভ ভ্যারাইটি। ওকে, সো দিস ইজ দ্য ইকুয়েশনস। এই ইকুয়েশনটা দেওয়ার পর আমি বললাম এখানে কি অ্যাকচুয়ালি ইন্ডিকেট করা হয়েছে। এখানে ইন্ডিকেট করা হয়েছে যে ইন এ গিভেন পপুলেশন, সেখানে the total frequency of occurrence of dominant allele and the total frequency of occurrence of recessive allele, এই দুটার ফ্রিকোয়েন্সি কিন্তু অলওয়েজ রিমেন কনস্ট্যান্ট, সেটা জেনারেশন আফটার জেনারেশন সেটা কি হয়, একই থেকে যায়। অর্থাৎ এই যেটা পপুলেশন, এই পপুলেশনে ঠিক যেটা এক্সিস্টিং পপুলেশন, বর্তমান যেটা স্ট্যাটিক পপুলেশন যেটা নিয়ে আমরা স্টাডি করছি, সেখানে যতগুলি ইন্ডিভিজুয়ালসের মধ্যে এই ডমিনেন্ট অ্যালিলসগুলি থাকবে এবং যতগুলি ইন্ডিভিজুয়ালসের মধ্যে রেসেসিভ অ্যালিলসগুলি থাকবে, তার যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স সেটা এই জেনারেশনও যা থাকবে, নেক্সট জেনারেশনও একই থেকে যাবে। দ্যাট ইজ কল দি হার্ডিয়ান ওয়েনবার্গস জেনেটিক ইকুইলিব্রিয়াম। ওকে, এবার আমরা এই ক্যালকুলেশনটা একটু দেখিয়ে নিই। ওকে, আচ্ছা, সো এখন আমরা দেখব যে এই যে 200 ইন্ডিভিজুয়ালস যেটা ফ্রগ পপুলেশনস, তার মধ্যে আমি আগে বলেছিলাম 200টার ভিতরে 50 ইন্ডিভিজুয়ালস এরকম 50টা কি আছে, গ্রিন কালার্ড ফ্রগ। ওকে, তাহলে এই যেটা গ্রিন কালার্ড ফ্রগ, অর্থাৎ দিজ আর দ্য রেসেসিভ ভ্যারাইটি। আর কিন্তু আমি অল্প আগে বলেছিলাম যে রেসেসিভ ভ্যারাইটি তার জেনেটিক মেকআপটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই।
হ্যাঁ, একটা ডমিনেন্ট ভ্যারাইটি সেটা জেনেটিক মেকআপ নিয়ে কিন্তু আমরা কনফিউজড, যে সেটা হোমোজাইগাস ডমিনেন্ট ভ্যারাইটি না হ্যাটারোজাইগাস ডমিনেন্ট ভ্যারাইটি, আমরা ঠিক বলতে পারছি না। টোটাল সংখ্যাটা আমি বলে দিয়েছি এখানে, যেখানে 200টার ভিতরে 200 ইন্ডিভিজুয়াল ফ্রক্সের ভিতরে 150 ইন্ডিভিজুয়াল ফ্রক্স আর ব্ল্যাক ভ্যারাইটি। কিন্তু আমি এর ভিতরে কয়টা হোমোজাইগাস ডমিনেন্ট ভ্যারাইটি, অর্থাৎ কতগুলির মধ্যে জেনেটিক মেকআপটা এটা আছে আর কতগুলির মধ্যে জিনোটাইপটা এটা আছে, আমি কিন্তু সংখ্যাটা কাউন্ট করতে পারছি না, তার ফ্রিকোয়েন্সিটা বের করতে পারছি না। কিন্তু এটা তো বের করা যাবে। কাজেই আমরা সরাসরি দেখিয়ে নিই যে তাহলে এই যেটা পার্টিকুলার জিনোটাইপ, ঠিক আছে, হোমোজাইগাস রেসেসিভ যেটা জিনোটাইপ, এটার ফার্স্ট ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটা আমরা দেখি নিই, যে এই 200 ইন্ডিভিজুয়ালসের ভিতরে পার্টিকুলার এই জিনোটাইপটার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটা কত। তাহলে 200-এর ভিতরে এটা কয়টা আছে? 50টা, 50টা। ওকে, তাহলে আমরা বের করতে পারি যে ফ্রিকোয়েন্সি অফ ফ্রগ উইথ গ্রিন স্কিন কালার, তার মানে কি সেটা কিউ স্কোয়ার। ওকে, কিউ স্কোয়ার আমি আগে বলেছি, সেটা হচ্ছে কি যে এই যেটা জিনোটাইপ ডাবল রেসেসিভ জিনোটাইপ, এর ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটাকে বলা হয় কিউ স্কোয়ার। তাহলে আমরা এই জিনোটাইপটার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটা বের করতে পারি, যে 200টার ভিতরে টোটাল 200 ইন্ডিভিজুয়াল ফ্রক্সের ভিতরে 50টা এরকম ফ্রক্স আছে যার জিনোটাইপটা কি স্মল বি, অর্থাৎ 200টার ভিতরে 50টা। তাহলে 50/200 যদি করি আমরা, তাহলে এই জিনোটাইপটার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটা বের হয়ে গেল কত? 0.25 কিউ স্কোয়ার আমরা ক্যালকুলেট করতে পারলাম। ঠিক আছে, অর্থাৎ এই 200 ইন্ডিভিজুয়ালসের ভিতরে, ঠিক আছে, এই যেটা জিনোটাইপ তার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স হচ্ছে কত? 0.25। ক্লিয়ার? কিন্তু আমরা এটা তো হয়ে গেল, কিন্তু এই যেটা ব্ল্যাক কালার যেটা ফ্রগ, তার মধ্যে তো দুটা জিনোটাইপ আছে। এখন এই জিনোটাইপটার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত আর এই জিনোটাইপের ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত, সেটা তো আমরা ক্যালকুলেট করতে পারছি না। এটা তো সহজে ক্যালকুলেট করা যায়, কারণ এটার ফিনোটাইপ দেখলেই তার আমরা জিনোটাইপটাও আমরা কনফার্ম হয়ে যাই। আমি অল্প আগে বললাম না যে যদি রেসেসিভ ক্যারেক্টার হয় অফ এ ডিপ্লয়েড অর্গানিজমস, ঠিক আছে, ডেফিনেটলি তাহলে তার জিনোটাইপটা কি হবে? ডাবল রেসেসিভ হবে। কাজে এখানে আর কোনো কনফিউশন নেই, কিন্তু কনফিউশনটা তো এখানে যেমন 200টার ভিতরে 50টা গ্রিন ভ্যারাইটি, ঠিক আছে, 200টার ভিতরে 50টা গ্রিন ভ্যারাইটি, তার মানে কি 200টার ভিতরে 50টা তাহলে ডাবল রিসেসিভ ভ্যারাইটি। কোনো অসুবিধা ছিল না আমাদের, সেজন্য ডাইরেক্ট আমরা কিউ স্কোয়ারটা বের করতে পেরেছি, অর্থাৎ ডাইরেক্ট আমরা ফিনোটাইপটা নিয়ে তার জিনোটাইপটা জানতে পেরেছি, আর ডাইরেক্ট জিনোটাইপটাকে তখন আমরা তার জিনোটাইপের যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটাকে আমরা বের করে নিয়েছি, যে 200টার ভিতরে 50টা, এই যে 200টার ভিতরে 50টা কত ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স দেখা যাচ্ছে 0.25। কিন্তু এটা তো আমরা বের করতে পারছি না, যে তাহলে এর ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত আর এর ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত, অর্থাৎ বাকি যে 150টা যে ব্ল্যাক কালার ফ্রগ আছে তার ভিতরে কতগুলার এরকম জিনোটাইপস আছে, আর কতগুলি এরকম ফ্রগ আছে যার জিনোটাইপটা এটা, সংখ্যাটা তো আমরা ক্যালকুলেট করতে পারছি না। আচ্ছা, এটাকেও ক্যালকুলেট করা যেতে পারে বাই ইউজিং অ্যানাদার ম্যাথমেটিক্যাল ফর্মুলা দ্যাট ওয়াজ প্রপোজড বাই হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ, and that formula is p square plus 2pq plus q square is equal to 1। ঠিক আছে, তো p স্কোয়ার মানে কি? p স্কোয়ার মানে হচ্ছে এই জিনোটাইপটা, অর্থাৎ হোমোজাইগাস ডমিনেন্ট জিনোটাইপ। 2pq মানে কি? ইট ইজ দ্য হেটারোজাইগাস জিনোটাইপ। এবং কিউ স্কোয়ার মানে কি? ইট ইজ দ্য ডাবল রিসেসিভ হোমোজাইগাস জিনোটাইপ। অ্যাকর্ডিং টু হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ, এই তিন ধরনের যেটা জিনোটাইপ, অর্থাৎ পি স্কোয়ার মানে হোমোজাইগাস ডমিনেন্ট জিনোটাইপ, 2pq মানে এই জিনোটাইপটা, আর কিউ স্কোয়ার মানে এই জিনোটাইপটা। সো অ্যাকর্ডিং টু হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ, এই তিন ধরনের জিনোটাইপ একটা পপুলেশনসের মধ্যে জেনারেশন আফটার জেনারেশন সেটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যায়, ইজ ইকুয়াল টু 1।
এখানে কনস্ট্যান্ট ভ্যালু হিসাবে 1 নেওয়া হয়েছে। ওকে, এটা একই থেকে যাবে, চেঞ্জ হবে না। এর ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটা একই থেকে যাবে। ঠিক আছে, যেমন এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে এই যেটা 200 ইন্ডিভিজুয়ালসের ভিতরে যেমন হোমোজাইগাস রেসেসিভ, অর্থাৎ এই পার্টিকুলার যেটা জিনোটাইপ এবং এই ভ্যারাইটিটা যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত পেয়েছি 0.25, এটা জেনারেশন আফটার জেনারেশন এই ফ্রিকোয়েন্সিটাই থেকে যাবে, এটার মধ্যে কোনো চেঞ্জেস আসবে না। ঠিক আছে, তো আমরা এ দুটার দেখে নিই কি হয়। এবার এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা এই জিনোটাইপের ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটাকে ক্যালকুলেট করতে পারি, এটাকেও ক্যালকুলেট করতে পারি, কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করার আগে আমার পি ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে, পি ভ্যালুটাকে বের করতে হবে। এখন পি ভ্যালুটাকে কি করে ক্যালকুলেট করব? আচ্ছা, ইতিমধ্যে কিউ স্কোয়ার কত বের হয়েছে 0.25, তাহলে এবার কিউর ভ্যালু কত হবে? কিউ স্কোয়ার হচ্ছে 0.25, তাহলে কিউর ভ্যালু কি হবে? স্কোয়ার রুট অফ 0.25, কিউ স্কোয়ার 0.25, তাহলে কিউর ভ্যালু কত হবে? এটা হবে স্কোয়ার রুট অফ 0.25, আর তাতে দেখা যাবে ভ্যালু কত আসবে 0.5। কাজে প্রথমে আমাদের করতে হবে কিউ স্কোয়ার থেকে আমাদের কিউর ভ্যালুটা বের করে নিতে হবে। ওকে, এবার আগে তো একটা ফর্মুলা দেওয়া আছে, পি প্লাস কিউ ইজ ইকাল টু 1, তাহলে এবার পির ভ্যালুটা বের করতে কি হবে? পি ইজ ইকাল টু, ওকে, যেহেতু আগে দেওয়া ছিল পি প্লাস কিউ ইজ ইকাল টু 1, সো পি ইজ ইকাল টু 1 মাইনাস কিউ। ওকে, সো পি ভ্যালু হবে পি ইজ ইকাল টু 1 মাইনাস কিউ। আচ্ছা, এবার 1 তো আছে, এবার কিউর ভ্যালু তো আমরা ক্যালকুলেট করেছি, তাহলে মাইনাস 0.5, তাহলে কিউর ভ্যালু, পির ভ্যালু কত এসে গেল 0.5। তাহলে আমরা কিউর ভ্যালু বের করলাম 0.5, পির ভ্যালুটাকে ক্যালকুলেট করে নিলাম 0.5 এই ফর্মুলাটাকে ইউজ করে, কারণ দুটা ব্যাপার কনস্ট্যান্ট থাকবে। এবার আমরা পি আর কিউ এই ভ্যালুগুলোকে যদি আমরা এবার এখানে ইউজ করি ফর্মুলাটাতে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, পি স্কোয়ার মিনস 0.5 ইন্টু 0.5, ওকে, পির ভ্যালু 2pq মানে 2 ইন্টু পির ভ্যালু কত 0.5, কিউ 0.5 প্লাস কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার কত ছিল 0.5 ইন্টু 0.5 ইজ ইকাল টু 1। ঠিক আছে, যদি এবার আমরা এগুলোকে ক্যালকুলেট করি 0.25 হবে, 2pq ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স দাঁড়াবে 0.5 প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে, এটার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স দাঁড়াবে 0.25, সব অ্যাড করলে আমরা কনস্ট্যান্ট ভ্যালু একটা 1 পেয়ে যাব। ওকে, তো এবার এই যেটা ইকুয়েশন, যেটা এবার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটা আমরা পেয়ে গেলাম। এবার দেখা যাচ্ছে যে এটার অর্থাৎ এই যেটা জিনোটাইপ, এটার 200টা ইন্ডিভিজুয়ালের ভিতরে এর যেটা এই জিনোটাইপটার যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স সেটা তো আমরা আগেই ক্যালকুলেট করেছিলাম, সেটা 0.25, 0.25। ওকে, আর এই ফর্মুলাটাকে ইউজ করে এবার আমরা এই যেটা জিনোটাইপ, এই 200টা ইন্ডিভিজুয়ালের ভিতরে এই জিনোটাইপটার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত আছে সেটাকেও আমরা ক্যালকুলেট করলাম, কত বের হলো 0.25 পি স্কোয়ার, পি স্কোয়ার মানে এই জিনোটাইপটা। আর হ্যাটারোজাইগাস জিনোটাইপ, ঠিক আছে, এই 200টা ইন্ডিভিজুয়ালসের মধ্যে এরকম কতগুলি ফ্রক্স আছে যার মধ্যে আমরা হ্যাটারোজাইগাস জিনোটাইপ পাচ্ছি, সেটাকে ক্যালকুলেট করে দেখলাম, তার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স সেটা কত বের হলো 0.5। ওকে, সো ইউজিং দিস frequency we can expect that 50 individuals, যে টোটাল 200টা ইন্ডিভিজুয়ালের ভিতরে 50টা ইন্ডিভিজুয়ালস অ্যাকচুয়ালি রেসেসিভ ভ্যারাইটি উইথ জিনোটাইপ হচ্ছে হোমোজাইগাস রেসেসিভ জিনোটাইপ, অর্থাৎ বোথ ম্যাটার্নাল অ্যান্ড প্যাটার্নাল ক্রোমোজোমের মধ্যে রেসেসিভ অ্যালিলস আছে। আর টোটাল 200 ইন্ডিভিজুয়ালসের ভিতরে যেহেতু হ্যাটারোজাইগাস যেটা ডমিন্যান্ট ভ্যারাইটি, অর্থাৎ এই যেটা হ্যাটারোজাইগাস যেটা জিনোটাইপ, এই ধরনের জেনেটিক মেকআপ থাকা, ঠিক আছে, 200টা ইন্ডিভিজুয়াল ফ্রক্সের ভিতরে
কতগুলি ফ্রগের মধ্যে আমরা এই জেনেটিক মেকআপটা পাই, তার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটা কত, 0.5, অর্থাৎ 100। এখানে আমরা 100টা পাবো, কারণ 150টা, 150টা হচ্ছে ফ্রগ ব্ল্যাক কালার, ঠিক আছে, 150টা ব্ল্যাক কালার ফ্রগ, তার মধ্যে দেখা যাচ্ছে 0.5 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ দিস ভ্যারাইটি। তার মানে এই ভ্যারাইটিটা কতগুলি আছে, 150টার ভিতরে এই ভ্যারাইটিটা আছে 100টা, 100। আর 0.25 ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কার, এটার, অর্থাৎ 50। কারণ এটা, অর্থাৎ এই যেটা হোমোজাইগাস ডোমিনেন্ট যেটা ব্ল্যাক ভ্যারাইটি, তার যেটা জেনেটিক মেকআপ, আর হেটারোজাইগাস যেটা ডোমিনেন্ট ব্ল্যাক ভ্যারাইটি, তার যেটা জেনেটিক মেকআপ, এই দুটা জেনেটিক মেকআপের, ঠিক আছে, যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স, তার এটার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স হচ্ছে 0.25, আর এটার ফ্রিকোয়েন্সি অকারেন্স হচ্ছে 0.5, অর্থাৎ 1:2 রেশিওতে আছে। তাহলে এটা 50, টোটাল 150 ইন্ডিভিজুয়ালের ভিতরে তাহলে এটা 50টা আছে, আর এই ভ্যারাইটির কটা আছে, 100টা আছে, ঠিক আছে। অর্থাৎ এটা থাকলো, তাহলে যদি এবার আমরা রেশিও বের করি এখানে, ঠিক আছে, তাহলে এটা হবে 1:2:1, ঠিক আছে। অর্থাৎ এই যেটা 200 ইন্ডিভিজুয়ালস, তার মধ্যে পিওর অর্থাৎ হোমোজাইগাস ডমিন্যান্ট ব্ল্যাক ভ্যারাইটি, তার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স হচ্ছে 1, রেশিওটা আমি বলছি এবার, রেশিও 1। টোটাল 200 ইন্ডিভিজুয়ালসের ভিতরে হেটারোজাইগাস ডমিন্যান্ট ব্ল্যাক ভ্যারাইটির কত, রেশিও 2। আর 200 ইন্ডিভিজুয়ালসের ভিতরে যেটা গ্রিন অর্থাৎ রেসেসিভ ক্যারেক্টার থাকা ফ্রগের রেশিও কত বের হলো, 1, অর্থাৎ 1:2:1। সো ইট প্রুভস দি মেন্ডেলিয়ানস, ইট প্রুভস দি মেন্ডেলস মনোহাইব্রিড যেটা ক্রস, সেখানে যেটা F2 যেটা জেনারেশন, সেখানে যেটা আমরা জিনোটাইপিক যেটা রেশিও পাই, সেটা এখান থেকে প্রমাণ হচ্ছে 1:2:1 রেশিওতে আসে। অ্যান্ড দিস, এবং এই যে পপুলেশনস, এর মধ্যে আমরা বিভিন্ন জিনোটাইপের যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স যেটা আমরা পেলাম, ঠিক আছে, যেমন এটার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত পেলাম আমরা, 0.25, এটার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত পেলাম, 0.5, আর এই ভ্যারাইটিটার অর্থাৎ এই ধরনের যেটা জেনেটিক মেকআপ বা জিনোটাইপ, তার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কত পেলাম, 0.25। অর্থাৎ তিনটা যে জিনোটাইপ আছে সেটা কি রেশিওতে আমরা পেলাম, 1:2:1 রেশিও। এই যে ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ ডিফারেন্ট জিনোটাইপস অফ এ পপুলেশনস, ইট রিমেন্স কনস্ট্যান্ট, এটা একই থেকে যাবে। এখন যেটা এক্সিস্টিং, অর্থাৎ আমরা 200টা ইন্ডিভিজুয়াল নিয়ে যেটা স্টাডি করলাম, তাতে আমাদের এক্সাম্পলে যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স যেটা বের হয়েছে অফ ডিফারেন্ট জিনোটাইপসের, এটা এই জেনারেশনও যা থাকবে, এবার এই 200টা ইন্ডিভিজুয়ালসের মধ্যে যখন র্যান্ডম ব্রিডিং হবে, এবং তার থেকে যখন নেক্সট জেনারেশন পরের বংশটা যেটা তৈরি হবে, সেই নেক্সট জেনারেশনেও কিন্তু আমরা এই তিন ধরনেরই আমরা জিনোটাইপ পাবো, আর তার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স কিন্তু এই একই থেকে যাবে, অর্থাৎ রেশিওটা একই থেকে যাবে, 1:2:1। এটার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স একই থেকে যাবে, 0.25, এটা 0.5, এটা 0.25। অর্থাৎ এই সমস্ত কিছুটা কি থাকে, এই অল দি ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ ডিফারেন্ট জিনোটাইপস অফ এ পপুলেশনস রিমেইন কনস্ট্যান্ট, এবং সেটাই বলা হয়েছে হার্ডিয়ান ওয়েনবার্গস প্রিন্সিপলস। এবার এবার কি কি কন্ডিশনে, এবার ব্যাপার হচ্ছে যে সেখানে কিন্তু এই কথাটাও বলা হলো যে এই যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স যেটা আমরা পেলাম, যেটা কনস্ট্যান্ট থেকে যায়, এখন প্রশ্ন হচ্ছে কনস্ট্যান্টটা কি পরিস্থিতিতে থাকে, আর কি পরিস্থিতিতে এর প্রত্যেকটা জিনোটাইপের যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স যেটা আমরা এখন পাচ্ছি, সেটা কি পরিস্থিতিতে নেক্সট জেনারেশনে চেঞ্জ হতে পারে। কারণ এই যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ ডিফাইন্ড জিনোটাইপস, ঠিক আছে, এটা পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করেছি। এরকম এক একটা ফ্রগের মধ্যে হাজারো ক্যারেক্টার্স আছে, এবং হাজারো ক্যারেক্টারের হাজারো ধরনের হাজারো ক্যারেক্টারের এরকম ফ্রিকোয়েন্সি এরকম জিনোটাইপস থাকবে। আমরা পার্টিকুলার একটা ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করেছি। এনিওয়ে,
তো আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে এভাবে যেরকম বের হলো যে ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ ডিফারেন্ট জিনোটাইপ, ঠিক আছে, এটা এই জেনারেশনে আমরা যা পাচ্ছি, নেক্সট জেনারেশনে কি পরিস্থিতিতে চেঞ্জ হতে পারে, অথবা নেক্সট জেনারেশনে কি পরিস্থিতিতে ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ ডিফারেন্ট জিনোটাইপটা একই থাকবে। তো সেই ব্যাপারে হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ বলেছেন, আমি সেটা আলোচনা করে দিচ্ছি এখানে, যে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর মেনটেনিং কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি অফ জিনোটাইপস, যে পার্টিকুলার কোনো একটা স্পেসিস পপুলেশন, তার মধ্যে থাকা যে নানা ধরনের যে জিনোটাইপসগুলি আছে, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের এগেনস্টে যেটা জেনেটিক মেকআপ, ঠিক আছে, তার যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স ইন দ্যাট পপুলেশনস, সেটা যে রিমেইন কনস্ট্যান্ট, অর্থাৎ সেটা যে কনস্ট্যান্ট থেকে যায়, সেটা কিছু পরিস্থিতিতেই কনস্ট্যান্ট থাকতে পারে। কি কি পরিস্থিতি, কি কি কন্ডিশন সেখানে অ্যাপ্লাইড হতে লাগবে? নাম্বার ওয়ান, দ্য পপুলেশন ইজ লার্জ এনাফ, অর্থাৎ সেই পপুলেশনসটা একটা বৃহৎ পপুলেশন হতে লাগবে, লার্জ সাইজ পপুলেশন হতে লাগবে। 2 নাম্বার, মেটিং অকার্স অ্যাট র্যান্ডম, র্যান্ডম মেটিং হতে লাগবে, কোনো সিলেক্টিভ ম্যাটিং না, ঠিক আছে, যে পার্টিকুলার সিলেক্টিভ ম্যাটিং মানে কি, যে পার্টিকুলার এই ইন্ডিভিজুয়াল ওই ইন্ডিভিজুয়ালের সঙ্গে ম্যাটিং করবে, সিলেক্টেড, এরকম সিলেক্টেড ম্যাটিং না, ম্যাটিং শুড বি র্যান্ডম, সবাই সবার সঙ্গে ম্যাটিং করতে পারে, ফ্রি টু মেট, ঠিক আছে, উইথ এভরিওয়ান। তো মেটিংটা ফ্রি হতে লাগবে, অর্থাৎ মেটিং অকার্স অ্যাট র্যান্ডম, মিউটেশন ডাজ নট অকার, ঠিক আছে। এটা এমন একটা পপুলেশন হতে লাগবে যেখানে কোনো ধরনের মিউটেশন হচ্ছে না। মিউটেশন মানে হচ্ছে জিনের মধ্যে হওয়া বা ক্রোমোজোমের স্ট্রাকচারের মধ্যে হওয়া বা ক্রোমোজোমের সংখ্যার মধ্যে হওয়া কিছু চেঞ্জেস। তো এরকম একটা পপুলেশন যেখানে কোনো ধরনের মিউটেশন হচ্ছে না, আর যদিও হয় সেটা ইকুয়ালি সেটা বলে দিয়েছে, আর ইফ ইট ডাজ অকার্স ইট মাস্ট রিচ এ স্টেট অফ ইকুইলিব্রিয়াম। এবং ফোর্থ, all the members of the populations all the members of the population survive and have equal reproductive rates. Okay, so these are the condition. এগুলি যখন কোনো একটা পপুলেশনসের উপরে অ্যাপ্লাইড হয়, তখনই সেই পপুলেশনসটার মধ্যে আমরা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অফ ডিফারেন্ট জিনোটাইপস, সেটা জেনারেশন আফটার জেনারেশন, সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে পেয়ে থাকি। কিন্তু যদি কোনো কারণে যদি একটা পপুলেশনসের যদি কিছু মেম্বার্সের ডেথ হয়, পপুলেশন যদি বিকাম স্মল সাইজড, মেটিং যদি ইরেগুলার হতে আরম্ভ করে, যে র্যান্ডম না হয়ে সিলেক্টেড মেটিং হচ্ছে, ইরেগুলার মেটিং হচ্ছে, বা একটা পপুলেশন যার মধ্যে নানা ধরনের মিউটেশনস ঘটনা ঘটছে, তাহলে কিন্তু ওই পপুলেশনসটার মধ্যে বিভিন্ন ক্যারেক্টারকে ডিফাইন করার জন্য যেটা জিনোটাইপস, তার যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স, সেটা কিন্তু চেঞ্জ হবে। আর যখনই কোনো একটা স্পেসিস পপুলেশনসের মধ্যে জিনোটাইপসগুলির ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটা চেঞ্জ হয়, তখন সেই স্পেসিস পপুলেশনসটার মধ্যে নানা ধরনের ইভলিউশনারি চেঞ্জেস স্টার্ট হয়ে যায়। ওকে, তো এটাই বলা হয়েছে হার্ডি অ্যান্ড ওয়েনবার্গস যেটা ইকুইলিব্রিয়াম যেটা ল, সেখানে এটাই বলা হয়েছে। এবং বেসিক্যালি এই যেটা হার্ডি অ্যান্ড ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম যেটা ল আমরা পাচ্ছি, ইট ইজ স্পেশালি অ্যাপ্লাইড in case of sexually reproducing organisms and the organisms should be diploid, ঠিক আছে। সো ইট ইজ নট, সেটাই আমি বলে দিলাম এখানে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড, ক্লাসের শেষে আবার আমি বলে দিচ্ছি যে লতে কি বলা হয়েছিল, এই লটাতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছিল, এবং এই লটাতে কি বলতে চেয়েছে। অ্যাকচুয়ালি this law, that means Hardy and Weinberg equilibrium law, states that the relative frequency of alleles or the genotype, ঠিক আছে, in a population of sexually reproducing organisms remain constant from generation to generation as long as, ঠিক আছে, number 1 the population is large enough, number 2 mating occurs at random, number 3 mutation does not occur, and number 4 all the members of the population survive and have equal reproductive rates. আর আগেও আমি বলেছি, this law have been able to explain why a population as a whole with all its variations and genotype frequencies continue to remain unchanged
for many generations. That is called the non-evolution. যে আজকের দিনে যেগুলো স্পেসিস এক্সিস্ট করছে, ঠিক আছে, সেটা সেটা তো হঠাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে না, থেকে থেকে তো চেঞ্জ হচ্ছে না। ইভলিউশন একটা স্লো প্রসেস। ইভলিউশন রিয়েলি ইজ এ ন্যাচারাল প্রসেস, বাট ইট ইজ স্লো। হোয়াই স্লো? কেন প্রসেসটা স্লো? কেন? কারণ ইট ফেসেস দ্য রেজিস্ট্যান্স। প্রসেসটা বাধা পাচ্ছে, ঠিক আছে। তো এই ইভলিউশন প্রসেসটাকে বাধা, ইভলিউশন প্রসেসটার মধ্যে একটা পপুলেশন বাধার সৃষ্টি করে, ঠিক আছে। বাধার সৃষ্টি কেন হয়? বাধার সৃষ্টি হওয়ার কারণটা কি? কারণটাই হচ্ছে এই চারটা ফ্যাক্টর যেটা আমি বললাম, দ্য পপুলেশনটা লার্জ এনাফ, সেটা একটা কারণ। মেটিংটা র্যান্ডম হচ্ছে, সেটা একটা কারণ। মিউটেশন হচ্ছে না, সেটা একটা কারণ। অ্যান্ড অল দি মেম্বার্স অফ দ্য পপুলেশনস হ্যাভ ইকুয়াল রিপ্রোডাক্টিভ রেটস। সেটা এই সমস্ত কারণের জন্য একটা পপুলেশনসের মধ্যে যে ইভলিউশন হবে, সেই ইভলিউশন প্রসেসটাতে বাধা পায়, এবং যার ফলে কি হয়, সেই পপুলেশনসটার মধ্যে বিভিন্ন ক্যারেক্টার্স যেগুলি আছে, এবং সেই ক্যারেক্টার রিলেটেড যেগুলি জিনোটাইপস আছে, তার যেটা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স, সেটা জেনারেশন ফ্রম, মানে একটা জেনারেশন টু জেনারেশন সেটা কি থাকবে, সেটা কনস্ট্যান্ট থেকে যায়, সেটা চেঞ্জ হয় না, ঠিক আছে। সো দ্যাটস অল in today's class regarding Hardy and Weinberg's equilibrium, and thank you very much for learning with me. Thank you.